নমস্কার, আমি তুফান অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের সায়েন্সের ষষ্ঠ ক্লাস। আমরা এখানে আলোচনা করব বিগত পরীক্ষাগুলোতে যেসব সায়েন্সের উপরে প্রশ্ন এসেছে এবং আগামী পরীক্ষাগুলোতে যে সমস্ত সায়েন্সের উপরে কোশ্চেন আসতে পারে সেই সব প্রশ্ন নিয়ে। তো আজকের ক্লাস শুরু করা যাক। চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেম্বার অফ দ্য ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স যে ভিটামিনটা আছে সেই ভিটামিনের মধ্যে তো আরো অনেকগুলো ভিটামিন আছে, যেমন ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি9, এরকম করে আরো কয়েকটা আছে। তো সেই বলছে যে ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের মধ্যে এদের মধ্যে এই চারটে অপশনের মধ্যে কে পড়ে না। অপশন এ বলছে থায়ামিন, অপশন বি বলছে রাইবোফ্লেভিন, অপশন সি বলছে অ্যাসকর্বিক অ্যাসিড আর অপশন ডি বলছে ফলিক অ্যাসিড। তাহলে আমরা থায়ামিনকে কি ভিটামিন নামে জানি? ভিটামিন বি1 নামে। রাইবোফ্লেভিনকে আমরা ভিটামিন কি বলি? ভিটামিন বি2। আর ফলিক অ্যাসিড আছে, একে আমরা কি বলি? ভিটামিন বি9। আর অ্যাসকর্বিক অ্যাসিডকে আমরা কি ভিটামিন নামে জানি? ভিটামিন সি নামে। তাহলে ভিটামিন সি এই বি1, বি2, বি9 অর্থাৎ বি কমপ্লেক্স গ্রুপের মধ্যে পড়ে না, তাই কি আলাদা হয়ে যাবে? অ্যাসকর্বিক অ্যাসিড। বোঝা গেল? পরের প্রশ্ন বলছে এ রে অফ লাইট ট্রাভেলস ফ্রম দ্য ওয়াটার টু দ্য গ্লাস, অর্থাৎ একটা আলোর রশ্মি সেটা কি করছে? জল থেকে কাঁচে প্রবেশ করছে। ইট বেন্ডস, এটা বেঁকে যায় কিসের দিকে? বলছে অ্যাওয়ে ফ্রম নর্মাল অ্যান্ড স্পিড ইনক্রিজেস, অর্থাৎ অভিলম্বের দিকে বেঁকে যায় এবং গতিবেগ বৃদ্ধি পায়। অপশন বি বলছে স্লোস ডাউন, অর্থাৎ গতিবেগ হ্রাস পায়, অ্যান্ড বেন্ড টুওয়ার্ড নর্মাল, এবং অভিলম্বের দিকে বেঁকে যায়। অপশন সি বলছে বেন্ড অ্যাওয়ে ফ্রম নর্মাল, অর্থাৎ অভিলম্ব থেকে দূরে সরে যায়, অ্যান্ড স্লোস ডাউন, এবং গতিবেগ কমে যায়। অপশন ডি বলছে দ্য স্পিড ইনক্রিজেস টুওয়ার্ডস দ্য নর্মাল, অর্থাৎ অবিলম্বের দিকে যত আলোটা সরতে থাকে তত গতিবেগ বৃদ্ধি পেতে থাকে। আগে আমরা দেখে নেব অভিলম্ব কি। এইটা যদি একটা সারফেসের আলাদা করার মাধ্যম হয়, তো এখানে জল হচ্ছে কাঁচের তুলনায় কি? লঘু মাধ্যম। আর কাঁচ হচ্ছে জলের তুলনায় কি? ঘন মাধ্যম। তার মানে আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসছে। অভিলম্ব কি হয়? অভিলম্ব হচ্ছে এই সারফেস দুটো যে আলাদা, এই যে জল এইখানটায় আর এইখানটায় যে কাঁচ, এখানে জল, ওপরে জল আছে আর নিচে কাঁচ, এই দুটোকে যে মাধ্যমটা আলাদা করছে সেইটা হচ্ছে এই দাগটা। আর ঠিক এই দাগের উপরে যে লম্ব যেটা হয় সেইটা হচ্ছে অভিলম্ব হয়। বোঝা গেল? তো এইটাকেই কি বলা হয়? অভিলম্ব বা নরমাল। আর লঘু মাধ্যম থেকে আলো এখান থেকে এখানে আসছে, আসার পর লঘু থেকে ঘনতে যখন ও প্রবেশ করে আলো কি হয়? আলো অভিলম্বের দিকে সরে আসে। এই আলো আসছে, এসেও কি করছে? অভিলম্বের দিকে সরে আসছে। তাহলে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলো প্রবেশ করে তখন কি হয়? আলো অভিলম্বের দিকে সরে যায়। আর কি হয়? যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো যাচ্ছে যখন, তখন কি হয়? আলোর গতিবেগও ক্রমশ হ্রাস পায়। বোঝা গেল? তাহলে কি হয়ে যাবে এখানে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ স্লোস ডাউন, অর্থাৎ গতিবেগ হ্রাস পায়, এবং বেন্ড টুওয়ার্ড নরমাল, এবং অবিলম্বের দিকে সরে যায়। তার মানে লঘু থেকে ঘন মাধ্যমে যখন আলো প্রবেশ করছে তখন দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে আলো অবিলম্বের দিকে ক্রমশ সরে যায়, রিফ্রাকশন অর্থাৎ প্রতিসরণের ফলে। আর কি হয়? তার গতিবেগটা ক্রমশ হ্রাস পায়, কি কারণে? যে সে তখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছে। বোঝা গেল? পরের প্রশ্ন। উইথ দ্য রাইজ অফ টেম্পারেচার দ্য স্পিড অফ সাউন্ড ইন এ গ্যাস, মানে কি বলছে? তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শব্দের গতিবেগ গ্যাসে কি হয়? ডিক্রিজেস, কমে যায়, বি ইনক্রিজেস, বেড়ে যায়, সি রিমেইনস দ্য সেম অর্থাৎ একই থাকে, নাকি অপশন ডি অর্থাৎ নান অফ দিস, ওপরের কোনো অপশনগুলোর মধ্যেই নয়? কি সঠিক উত্তর হয়ে যাবে এখানে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইনক্রিজেস। অর্থাৎ তাপমাত্রা যত বৃদ্ধি পায় তত কি হয়? যে সাউন্ডের গতিবেগ বৃদ্ধি পায় কিসে? গ্যাসে। যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানো হয় তাহলে শব্দের গতিবেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যত বেড়ে যায় তত কি হয়? শব্দের গতিবেগ কিরকম হারে বাড়তে থাকে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
0.6 মিটার পার সেকেন্ড, আরো যত বাড়বে প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাও 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড, তারপরে উষ্ণতা 0.6 মিটার পার সেকেন্ড, এরকম ভাবে ওর ক্রমশ গতিবেগ বাড়তে থাকবে। বোঝা গেল? পরের প্রশ্ন, এ কমন মেটাল হুইচ ইজ হাইলি রেজিস্ট্যান্ট টু করোশন ইজ, করোশন মানে কি? করোশন মানে হচ্ছে জং। বলছে এর মধ্যে কোন ধাতু যেটা হচ্ছে জংকে প্রতিরোধ করে? অপশন এ আয়রন লোহা, অপশন বি কপার মানে তামা, অপশন সি অ্যালুমিনিয়াম, নাকি অপশন ডি ম্যাগনেসিয়াম? কি হয়ে যাবে সঠিক উত্তর? অপশন সি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম জংয়ের ভীষণভাবে রেজিস্ট্যান্ট অর্থাৎ প্রতিরোধী, সেই কারণে আমরা বলে থাকি যে অ্যালুমিনিয়ামের পাত্রে খাবার দাবার খাওয়া ভালো, এই কারণেই যে সেই কারণে যে খাবার দাবারের সাথে জংয়ের মিশে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। বোঝা গেল? পরের প্রশ্ন, বলছে এ 750 ওয়াট ইলেকট্রিক আয়রন, একটা 700 ওয়াটের ইলেকট্রিক আয়রন ইজ ইউজড ফর 8 আওয়ার্স পার ডে, মানে দিনে 8 ঘন্টা ব্যবহার করা হয় এই ইলেকট্রিক আয়রনটা, যার ক্ষমতা কত? 750 ওয়াট। So the energy consumed in one day by iron is, মানে কি? তাহলে এই আয়রনটার দ্বারা একদিনে ঠিক কতটা এনার্জি কনজিউম বা খরচ করা হয়? অপশন এ বলছে 60 ইউনিটস, অপশন বি বলছে 0.6 ইউনিটস, অপশন সি বলছে 600 ইউনিটস, আর অপশন ডি বলছে 6 ইউনিটস। আমরা কালকেই আলোচনা করেছিলাম কি 1 ইউনিট সমান কি বলা হয়? 1 কিলোওয়াট আওয়ার, এইটাকে আমরা কি বলে থাকি? 1 ইউনিট। এখানে 750 ওয়াট আছে, তাহলে 750 ওয়াটকে আমরা কিলোওয়াটে প্রকাশ করলে কি করতে হবে? 750 বাই 1000 দিয়ে ভাগ করব আমরা, দিলে এটা কি হয়ে যাবে? কিলোওয়াট। এটাকে আমরা কিভাবে লিখবো? যে 0.75 কিলোওয়াট, বা 0.75 কে আরো কি হিসেবে লেখা যায়? 3/4, অর্থাৎ যদি আমরা এটাকে লিখি 75/100, তাহলে কি হয়? যে 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, তাহলে কত হবে? 3/4 কিলোওয়াট। এই 750 ওয়াট সমান তাহলে কি বেরোলো? 3/4 কিলোওয়াট। আর এখানে আবার বলে দিয়েছে, তো এখানে কত খরচ হয়? এখানে কত খরচ হয় বলেছে? এখানে 3/4 কিলোওয়াট তাহলে খরচ হচ্ছে 750 ওয়াট যেহেতু, তাহলে 3/4 কিলোওয়াট হচ্ছে, আর সাথে কত হচ্ছে? সাথে কত ঘন্টা? 8 ঘন্টা। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা কত হবে? 2, তাহলে 6 কিলোওয়াট আওয়ার। তাহলে 6 কিলোওয়াট আওয়ার সমান কত হবে? 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট হয়, তাহলে 6 কিলোওয়াট আওয়ার সমান কত হবে? 6 ইউনিট। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের এই অঙ্কটার ক্যালকুলেশন। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসবো পরের প্রশ্নে, বলছে হুইচ অফ দ্য ফলোইং অর্গানস আর নট পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানাল? এলিমেন্টারি ক্যানাল মানে কি? আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যে পথের মধ্যে দিয়ে বা যে নালীর মধ্যে দিয়ে খাবারটা যায় সেইটাকে বলে থাকি আমরা এলিমেন্টারি ক্যানাল। তো এদের মধ্যে কে সেই এলিমেন্টারি ক্যানালের অংশ নয়? অপশন এ বলছে স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন, অপশন বি বলছে কোলন আর রেকটাম, অপশন সি বলছে ভোকাল ক্যাভিটি অ্যান্ড এসোফেগাস, আর অপশন ডি বলছে লিভার অ্যান্ড প্যানক্রিয়াস। তো আমরা যদি ডাইজেস্টিভ সিস্টেমের একটা রাফ ছবি আঁকার চেষ্টা করি কেমন হবে? তাহলে এইখান থেকে মুখগহ্বর থেকে বা মুখগহ্বরকে আমরা কি বলে থাকি? বাকাল ক্যাভিটি। এখান থেকে এইটা যেটা আসে সেইটাকে কি বলা হয়? এসোফেগাস। এসোফেগাস কিসে এসে মেশে? এসোফেগাস এসে মেশে হচ্ছে স্টোমাকে। তাহলে এই হচ্ছে স্টোমাক হয়ে গেল। স্টোমাকের পর এই নালীটা কিসে যায়? এটা যায় স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইন কিসের সাথে যুক্ত হয়? লার্জ ইন্টেস্টাইনের সাথে। এই লার্জ ইন্টেস্টাইন যাচ্ছে, তারপর এখান থেকে অ্যানাস হয়ে বেরিয়ে যায়। তো এইটাকে কি বলছি আমরা? এটা এসোফেগাস। এইটাকে আমরা কি বলছি? বাকাল ক্যাভিটি। এইটা হচ্ছে স্টোমাক।
আর ঠিক স্টোমাকের এখানেই একটা পাতার মতো অংশ থাকে, সেইটাকে আমরা কি বলি? অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। আর এইখানে কে থাকে? এইখানে থাকে হচ্ছে লিভার। তো এইটা কি? লিভার। আর এইটা হচ্ছে প্যানক্রিয়াস। তো খাবার কিসের এখান থেকে খাবার প্রবেশ করে মুখের মাধ্যমে, তারপরে এসোফেগাসের মধ্যে দিয়ে স্টোমাকে যায়, তারপরে স্টোমাক থেকে লার্জ ইন্টেস্টাইনে প্রবেশ করে, এই সরি স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করে, স্মল ইন্টেস্টাইনের পরে কিসে প্রবেশ করে? লার্জ ইন্টেস্টাইনে, লার্জ ইন্টেস্টাইন হয়ে তারপরে বেরিয়ে যায়। তো অপশন এতে বলছে স্টোমাক আর ইন্টেস্টাইন, তাহলে স্টোমাকের মধ্যে তো খাবার যাচ্ছে আর ইন্টেস্টাইনের মধ্যেও খাবার যাচ্ছে, সেটা স্মল ইন্টেস্টাইন হোক বা লার্জ ইন্টেস্টাইন হোক, তাহলে এটা অপশন হবে না। তারপরে বলছে কোলন অ্যান্ড রেকটাম। কোলন আর রেকটাম কিসের অংশ? এই লার্জ ইন্টেস্টাইনের অংশ। এইখান থেকে এইটা হচ্ছে কোলন আর শেষ অংশটা হচ্ছে রেকটাম। তাহলে লার্জ ইন্টেস্টাইনের অংশ এইটা, সে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে তো যাচ্ছে খাবার, তাহলে কোলন আর রেকটামও হবে না। অপশন সি বলছে বাকাল ক্যাভিটি, অর্থাৎ মুখগহ্বরের এখান থেকে যাচ্ছে এসোফেগাস, তাহলে বাকাল ক্যাভিটি আর এসোফেগাস দুটোর মধ্যে দিয়েই তো খাবার যাচ্ছে, তাহলে এটাও হবে না। আর অপশন ডি তে বলছে লিভার আর প্যানক্রিয়াস। লিভার আর প্যানক্রিয়াসের মধ্যে কি খাবার যাচ্ছে? লিভার আর প্যানক্রিয়াসের মধ্যে খাবার যায় না। যখন খাবার এই স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করে তখন এই লিভার থেকে কি আসে? বাইল জুস আসে। আর এই প্যানক্রিয়াস থেকে কি আসে? প্যানক্রিয়াটিক জুস। এরা হচ্ছে খাবারের ডাইজেশন ঘটায় এই জুসগুলো, কিন্তু এইগুলোর মধ্যে লিভার আর প্যানক্রিয়াসের মধ্যে কখনো খাদ্যদ্রব্য প্রবেশ করে না, তাই এদেরকে আমরা কি বলতে পারবো না? এরা এলিমেন্টারি ক্যানেলের অংশ নয়। বোঝা গেল? তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে if the weight of an object is 200 নিউটন find its mass। মানে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তুর ওজন বলেছে 200 নিউটন, তাহলে এর ভর কত? এখানে জি দিয়ে দিয়েছে, জি কত ধরতে বলেছে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ওয়েটের সূত্র কি জানি? ওয়েট কি হয়? ওয়েট হচ্ছে মাস ইনটু জি। তাহলে এখানে ওয়েট কত বলে দিয়েছে? এখানে ওয়েট বলে দিয়েছে 200 নিউটন। আর মিটার, এই মিটার বলছি, মাস তো আমাদের বের করতে হবে। আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত বলেছে? যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলেছে। তাহলে এম সমান কত বেরোবে এখান থেকে? এম সমান বেরোবে 200 বাই 10। ওপরে কে থাকবে? ওপরে থাকবে নিউটন, আর নিচে কে থাকবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে এইটা কেটে দিলে তো কত থাকবে? 20। আর নিউটন সমান আমরা কি জানি? নিউটন সমান আমরা জানি কেজি, মিটার, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা। আর নিচে কে পড়ে থাকলো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এই মিটার পার সেকেন্ড স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে অপশন বলছি উত্তর কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 20 কেজি। তাহলে বস্তুটার ভর বা মাস কত হলো? 20 কেজি। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আমরা এই প্রশ্নটাকে এই সলভ না করেও করতে পারতাম যদি এই অপশনগুলো দেওয়া থাকে। তাহলে নিউটন, নিউটন কিসের একক? এখানে নিউটন হচ্ছে ফোর্সের একক, তাহলে ফোর্স তো নয়, মাস আর ফোর্স, ফোর্স নিশ্চয়ই এক জিনিস নয়, তাহলে অপশন এ হবে না। তারপরে বলেছে 20 ওয়াট, ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে পাওয়ারের একক, তাহলে মাস আর পাওয়ার নিশ্চয়ই এক জিনিস নয়, তাহলে এই অপশনটাও হতো না। তারপরে বলেছে 20 পাস্কাল, পাস্কাল কিসের একক? প্রেসারের একক, তাহলে প্রেসার আর মাসও নিশ্চয়ই এক জিনিস নয়, তাহলে এইগুলোও হতো না। একমাত্র কেজি কিসের একক? কেজি হচ্ছে মাসের একক। তাহলে এই আমরা শুধু অপশন চেক করেও এই উত্তরটা দিতে পারতাম। বোঝা গেল? পরের প্রশ্ন বলছে ইনভলান্টারি মাসেলস ইন এ হিউম্যান বডি আর প্রেজেন্ট ইন। মানে ইনভলান্টারি মাসেল বা অনৈচ্ছিক পেশিগুলো কোথায় উপস্থিত আছে? অপশন এ তে বলছে লেগ, অপশন বি বলছে হার্ট, অপশন সি বলছে ব্রেন, অপশন ডি বলছে টাং। অনৈচ্ছিক পেশি মানে কি? অনৈচ্ছিক পেশি হচ্ছে সেই পেশিগুলো যেগুলোকে আমরা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি না, মানে আমাদের মনে হলো যে এই পেশিটাকে নাড়াবো, তো সেরকম করে নাড়াচাড়া করতে পারি না। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে এই চারটে অপশনের মধ্যে? এইখানে এই চারটে অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে হার্ট। কারণ হার্টের যে পেশি আছে সেই পেশিকে কি আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি? হার্টের মতোই কাজকর্ম করে, হার্টের পেশিগুলো হার্টের ইচ্ছা মতো চলে।
তো কিন্তু এখানে যে লেগ আছে আর টাং আছে, এইখানে যে মাসেল গুলো আছে, তো আমরা পাকে তো ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি, জিভকেও তো নাড়াচাড়া করতে পারি। তাহলে এরা নিশ্চয়ই ইনভলান্টারি মাসেল নয়, এদেরকে আমরা কি বলে থাকবো, ভলান্টারি মাসেল। আর এইখানে যে ব্রেন আছে, এই ব্রেনে কোনো মাসেলই থাকে না, তাহলে ব্রেন হচ্ছে অপশনের মধ্যে তো আসবেই না। বোঝা গেল? তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে, if an object with a mass of 25 kg is moving with the same acceleration as 8 meter per second square, the force exerted on the object is, মানে কি, যদি একটা বস্তু যার ভর কত 25 কেজি, অর্থাৎ 25 কেজি ভরের বস্তু একটা সেম অ্যাক্সেলারেশন মানে কি, ত্বরণ, মানে সমত্বরণ নিয়ে যাচ্ছে, তার ত্বরণ কত বলে দিয়েছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে তার উপরে কতটা বল প্রযুক্ত হচ্ছে, the force exerted on the object is, এটাই আমাদের জিজ্ঞাসা করেছে। তো ফোর্স বা বলের সূত্র কি হয়, বলের সূত্র হয় মাস ইনটু অ্যাক্সেলারেশন, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ভরের বস্তু আছে, সেই ভরের উপরে যেটা ত্বরণ ক্রিয়া করছে সেই দুটোর গুণফল হয়ে যায় ফোর্স। তো এখানে মাস কত বলেছে, এখানে মাস বলেছে 25 কেজি, আর অ্যাক্সেলারেশন কত বলেছে, অ্যাক্সেলারেশন বলেছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 8×25 = 200, তাহলে 200 হলো। আর এই যে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার, এইটাকে আমরা কিভাবে জানি, এইটাকেই আমরা জানি নিউটন হিসেবে। তাহলে কত উত্তর হয়ে গেল, 200 নিউটন। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন, এই প্রশ্নকে বলে রাখি যে জুল হচ্ছে কাজের একক, ওয়ার্ক অথবা এনার্জির একক কি, জুল। আর মিটার পার সেকেন্ড স্কয়ার কি, অ্যাক্সেলারেশনের একক। আর নিউটন কিসের একক, ফোর্সের একক। কিন্তু এটা, আর এটা তো 2000 বলেছে আর এটা 200 বেরিয়েছে, আমাদের ক্যালকুলেশন করে 200 বেরিয়েছে, তাই অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন, which one of the following is not a compound, বলছে এই চারটে অপশনের মধ্যে কোনটা কম্পাউন্ড, কম্পাউন্ড মানে কি, যৌগ। তো এর মধ্যে কোনটা যৌগ নয়। যৌগ মানে কি, যৌগ মানে হচ্ছে যে একটা নয়, যে একাধিক মৌল যেখানে যুক্ত হয়ে একটা জিনিস তৈরি করবে, সেটাকেই আমরা কি বলবো, যৌগ বা কম্পাউন্ড বলবো। তাহলে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যে কি থাকবে, NO2, ওয়াটারে কি থাকে, H2O, ক্লোরিনটা শুধু Cl বা Cl2, আর অ্যামোনিয়া কি হয়, NH3। তো এই তো ব্যাপার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এর মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এর মধ্যে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। তো এর মধ্যে কি হচ্ছে, এখানে দুটো মৌল, একটা নাইট্রোজেন আর একটা অক্সিজেন যুক্ত হয়ে যেটা তৈরি করেছে সেটা কি, অবশ্যই যৌগ। এখানে হাইড্রোজেন আর এখানে অক্সিজেন দুটো মৌল যুক্ত হয়ে যেটা তৈরি করেছে সেটা কি, অবশ্যই যৌগ। আর অপশন ডি তে NH3 তেও কি আছে, নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে, দুটো মৌল যুক্ত হয়ে যেটা তৈরি করেছে সেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি কম্পাউন্ড বা যৌগ। কিন্তু ক্লোরিনে শুধুমাত্র ক্লোরিনই আছে, আর কিছু নেই, তাই ক্লোরিনকে আমরা কি বলবো, যে হচ্ছে এটা কম্পাউন্ড নয়। বোঝা গেল? পরের প্রশ্ন, নর্মাল হিউম্যান ব্লাড ইজ, মানে কি, মানুষের যে রক্ত সেটা নর্মাল কি হয়, নিউট্রাল হয়, নাকি ভেরিয়েবল ইন অ্যাসিড অর অ্যালকালি, নাকি অ্যাসিডে বা বেস অর্থাৎ ক্ষারে সেটা ভ্যারি করে, নাকি স্লাইটলি বেসিক হয়, নাকি খানিকটা ক্ষারীয় টাইপের হয়, নাকি স্লাইটলি অ্যাসিডিক হয়, মানে অ্যাসিডিক টাইপের হয়, অম্লধর্মী হয়। তাহলে আমাদের ব্লাড অর্থাৎ রক্ত কিরকম হয়, আমরা যদি রক্তের পিএইচ ভ্যালু দেখি, তাহলে রক্তের পিএইচ ভ্যালু হয় 7.2 থেকে 7.4। তো আমরা সেই ছকটা যদি জানি, যে 7 হলে কি হয়, 7 হলে হয়ে যায় নিউট্রাল, এখানে কি নিউট্রাল। 7 এর এই ওপরে যত যেতে থাকবো এ তত কি ধর্মী হবে, এ তত হচ্ছে বেস ধর্মী হবে বা ক্ষার ধর্মী হবে। আর এদিকে যত আসবো তত হচ্ছে কি নেচার বাড়তে থাকবে, তত হচ্ছে অ্যাসিডিক নেচার বাড়তে থাকবে। তাহলে আমরা দেখছি রক্তের পিএইচ ভ্যালু 7.2 বা থেকে 7.4, অর্থাৎ নিউট্রালের থেকে একটুখানি বেশি। তাহলে আমরা বলতে পারি যে এটা
একটুখানি খাড়ধর্মী বা স্লাইটলি বেশি, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন, what is the movement of a substance from an area of high concentration to an area of low concentration called? মানে কি বলছে যে মুভমেন্ট অর্থাৎ চলন, যেটা কি হচ্ছে একটা সাবস্টেন্স আছে যার হাই কনসেন্ট্রেশন মানে ঘন মাধ্যম থেকে কোথায় যাচ্ছে, লো কনসেন্ট্রেশন অর্থাৎ লঘু মাধ্যমে যাচ্ছে। তার মানে আমরা যদি এখানে কিছু বস্তু আছে, এইটা ঘন মাধ্যম ধরে নিই, পার্টিকেল আছে অ্যাকচুয়ালি, তো পার্টিকেল ধরে নিলাম, আর এইখানটায় অল্প পরিমাণ কিছু পার্টিকেল আছে। তো এই পার্টিকেল গুলো কি চেষ্টা করবে যে এই ঘন মাধ্যম থেকে এই মাধ্যমে যাওয়ার আর মাধ্যমটাকে সম করে নেওয়ার। ঠিক আছে? তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা কি বলে থাকি, এই মুভমেন্টটাকে, এই মুভমেন্টটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ডিফিউশন বা ব্যাপন। বোঝা গেল? আর এখানে অসমোসিস আছে, অসমোসিস মানে কি অভিস্রবণ। অভিস্রবণের ক্ষেত্রে একই জিনিস হয় যে হাই কনসেন্ট্রেশন থেকে কোথায় যায়, লো কনসেন্ট্রেশনে। কিন্তু হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাওয়ার অভিস্রবণের ক্ষেত্রে আবার শর্ত আছে, সেটা কি, যে এর ক্ষেত্রে একটা মাধ্যমের দরকার হয়, যেটাকে বলা হয় যে অর্ধবেদ্য। মানে কি, যে এ কিছু জিনিসকে অ্যালাউ করবে সেই পর্দা দিয়ে যাওয়ার জন্য, আবার কিছু জিনিসকে অ্যালাউ করবে না সেই পর্দা দিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ এখানে যদি যে পার্টিকেল গুলো আছে ঘন মাধ্যমের, তাদের মাঝখানে একটা এরকম মেমব্রেন থাকবে, অর্ধবেদ্য পর্দা থাকবে, সেই পর্দাটা এর থেকে ঠিক করে নেবে যে কোনগুলোকে এই মাধ্যমে যেতে দেবে আর কোনগুলোকে যেতে দেবে না। বোঝা গেল? তাহলে সেইটা, সেই শর্তটা যখন থাকে তখন সেটা হচ্ছে অসমোসিস বা অভিস্রাবণ। আর যখন এই শর্তের ব্যাপার না থাকে, ও নর্মাল যেতে পারে, কোনো রকম পর্দার ব্যাপার নেই, তখন সেটা কি হয়ে যায়, ডিফিউশন বা ব্যাপন। বোঝা গেল? পরের প্রশ্ন বলছে, when acceleration is negative, অর্থাৎ ত্বরণ যদি নেগেটিভ হয়, the velocity of a body, তখন ওই বস্তুর দ্রুতি কি হবে, সরি বেগ কত হবে। তো অ্যাক্সেলারেশন অর্থাৎ মানে কি, একটা সময় সাপেক্ষে ধরো যে প্রথমে বস্তুটার গতিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তারপরে 1 সেকেন্ড পরে বস্তুটার গতিবেগ হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড, আর তারপরের 1 সেকেন্ড পর বস্তুটার গতিবেগ হয়ে গেল 0। তার মানে ভেলোসিটি ক্রমশ কমতে থাকলো। তো এই যে ভেলোসিটি কমে যাওয়ার যে ব্যাপারটা, আমরা যে সূত্রটা জানি যে ফাইনাল গতিবেগ ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইটা জানি আমরা। তো এইটা কিতে কি হয় যে এই প্রাথমিক যে গতিবেগ আছে সেই প্রাথমিক গতিবেগের তুলনায় ক্রমশ ত্বরণ যদি পজিটিভ হতে থাকে, বাড়তেই থাকে সময় সাপেক্ষে, তাহলে যে গতিবেগটা বেরোবে ফাইনাল গতিবেগ এইটা। তাহলে এখানে এই প্লাসটার মানেটা হচ্ছে যে এখানটায় যে অ্যাক্সেলারেশনটা আছে, অ্যাক্সেলারেশন পজিটিভ, অর্থাৎ এখানে ত্বরণ হচ্ছে। আবার যখন হচ্ছে এই একই সূত্র ইউ মাইনাস এটি, এই মাইনাস এর মানে কি, সময় তো কখনো নেগেটিভ হবে না, অ্যাক্সেলারেশন হবে নেগেটিভ। তাহলে এই অ্যাক্সেলারেশন যখন নেগেটিভ, এটাকে আমরা কি বলে থাকি, মন্দন। তো যখন মন্দন হচ্ছে তখন অবশ্যই কি হচ্ছে, যে প্রাথমিক গতিবেগ আছে সেই প্রাথমিক গতিবেগের তুলনায় আরো মাইনাস হয়ে যাচ্ছে, আর এখানে প্রাথমিক গতিবেগের সাথে যুক্ত হচ্ছিল। তাহলে এইটার সময় যে এই ফাইনাল গতিবেগ হবে, সেই ভেলোসিটি, সেই ফাইনাল ভেলোসিটি কি হবে, তখন কমে যাবে। তাহলে উইল কি হবে, ডিক্রিজ হবে নাকি উইল বি জিরো হবে, উইল ইনক্রিজ হবে নাকি উইল রিমেইন ফিক্সড। তাহলে যখন নেগেটিভ অ্যাক্সেলারেশন হয় তখন গতিবেগ ক্রমশ কি হয়, কমতে থাকে। বোঝা গেল? তাহলে দ্য ভেলোসিটি অফ এ বডি উইল ডিক্রিজ, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেলস অফ ড্যাশ ইজ ম্যাক্সিমাম, মানে কি গতিশক্তি, মানে কণাদের গতিশক্তি মানে কিসে বেশি হয়। অপশন এ প্লাজমা, নাকি অপশন বি সলিড কঠিন, অপশন সি গ্যাস, নাকি অপশন ডি লিকুইড তরলে। কিসে হয়? গ্যাসে হয় কাইনেটিক এনার্জি বেশি। কেন হয়? কারণ সলিডের ক্ষেত্রে যে পার্টিকেল গুলো থাকে সেই পার্টিকেল গুলো ভীষণ ঘন ঘন ভাবে থাকে, এদের মধ্যে প্রায় স্পেস খুব ভীষণ কম থাকে, যে কারণে এদের মুভমেন্ট করার তো জায়গাই নেই প্রায় বলতে গেলে। তরলে কি হয়, এর তুলনায় একটু ফাঁকা ফাঁকা থাকে, যার ফলে এরা মুভমেন্ট করতে পারে কিন্তু অতটাও পারে না যতটা কারা পারে, যতটা গ্যাস পারে। এদের ক্ষেত্রে কণা গুলো কি হয়, অনেকটা স্পেসে স্পেসে থাকে, যার ফলে এরা সহজে ফ্রিলি মুভমেন্ট করতে পারে। তাই গ্যাসের মধ্যে কি হয়, গতিশক্তি বৃদ্ধি পায়,
মানে গতিবেগ বৃদ্ধি পায়। আর গতিবেগ বৃদ্ধি পেলে কি হবে? গতিবেগ বৃদ্ধি পেলে কাইনেটিক এনার্জিও বৃদ্ধি পাবে। এরা তো হচ্ছে ভালো করে নড়াচড়াই করতে পারছে না কঠিনের ক্ষেত্রে। তো এদের ক্ষেত্রে ফ্রিলি মুভমেন্টের জায়গায় নেই, তার মানে এদের গতিশক্তিও কম হয়, সেই কারণে এদের কাইনেটিক এনার্জিও কম। তরলের ক্ষেত্রেও কি হয় যে গতিবেগ হচ্ছে গ্যাসের তুলনায় বেশি হয়, ফাঁকা জায়গাটা এই সলিডের তুলনায় এখানে বেশি আছে বলে এটা সলিড, এটা লিকুইড আর এটা গ্যাস। তো এখানে সলিডের তুলনায় লিকুইডে ফাঁকা জায়গা বা ফ্রি স্পেস বেশি আসে বলে এরা সলিডের তুলনায় গতিবেগ বেশি, সেই কারণে এদের গতিশক্তিও বেশি হয়। কিন্তু গ্যাসের মতো এতটা ফাঁকা জায়গা থাকে না, সেই কারণে কি হয়? সেই কারণে যে গ্যাসের কাইনেটিক এনার্জি বেশি থাকে। আর এটা কেন হয়? গ্যাসের ক্ষেত্রে ঘনত্বটা অনেক কম থাকে, যেটা সলিডের ক্ষেত্রে ঘনত্ব অনেক বেশি হয়। লিকুইডের ঘনত্ব সলিডের থেকে একটুখানি কমে যায় আর গ্যাসের ঘনত্ব সলিডের তুলনায় কমিয়ে যায়। তো সেই কারণে গ্যাসের মধ্যে ফ্রি স্পেসের সৃষ্টি হয়, অর্থাৎ ফাঁকা জায়গার সৃষ্টি হয়। তো সেই ফাঁকা জায়গার জন্য এদের কণাগুলো ফ্রিলি মুভমেন্ট করতে পারে। আর ঠিক সেই কারণে কি হয়? ঠিক সেই কারণে এদের মানে যেহেতু গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, সেহেতু কাইনেটিক এনার্জিও বৃদ্ধি পায়। কাইনেটিক এনার্জি এমনি কি হয়? কাইনেটিক এনার্জি হয় হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কাইনেটিক এনার্জির সাথে ভি এর কিরকম সম্পর্ক? সরল সম্পর্ক। অর্থাৎ গতিবেগ যত বৃদ্ধি পাবে তত কাইনেটিক এনার্জিও কি হবে? বৃদ্ধি পাবে। বোঝা গেল? পরের প্রশ্ন, which of the following sound wave will have the longest wavelength? মানে কি? যে এদের মধ্যে কোন ওয়েভলেন্থ এর কোন সাউন্ডটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হবে। প্রথম অপশন বলছে ওয়েভ উইথ এ ফ্রিকোয়েন্সি অফ 100 হার্টজ। এখানে হার্টজ দেওয়া আছে, মানে প্রত্যেকটা সাউন্ড ওয়েভের কি দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এগুলো। তাহলে 100 হার্টজের ফ্রিকোয়েন্সি যুক্ত, নাকি ওয়েভ উইথ এ ফ্রিকোয়েন্সি অফ 200 হার্টজ, নাকি 300 হার্টজের, নাকি 400 হার্টজের? মানে কোন সাউন্ডটা যার হচ্ছে কম্পাঙ্ক 100 হার্টজ, নাকি 200 হার্টজ, নাকি 300 হার্টজ, নাকি 400 হার্টজ, কার ক্ষেত্রে ওয়েভলেন্থ সব থেকে বেশি হবে? আমরা জানি যে ওয়েভলেন্থের সাথে ফ্রিকোয়েন্সির কি সম্পর্ক হয়? ব্যস্তানুপাতিক সম্পর্ক। বোঝা গেল? তাহলে ফ্রিকোয়েন্সি যার যত কম হবে তার ওয়েভলেন্থ তত কি হবে? বেড়ে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি ক্রমশ মাইনাস হতে থাকে তাহলে ওয়েভলেন্থ তখন কি হয়ে যাবে? ওয়েভলেন্থ তত কি হবে? বেড়ে যাবে। বোঝা গেল? তো একইভাবে ফ্রিকোয়েন্সি যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে কি হবে? ওয়েভলেন্থ ক্রমশ কম হতে থাকবে। তো এর মধ্যে তাহলে আমরা বুঝতে পারছি যে কার ফ্রিকোয়েন্সি সব থেকে কম? 100, 200, 300 আর 400। অবশ্যই 100 হার্টজ। তাহলে 100 হার্টজের ফ্রিকোয়েন্সি সব থেকে কম। তাহলে যার ফ্রিকোয়েন্সি সব থেকে কম তাহলে তার ওয়েভলেন্থ সব থেকে বেশি হবে। তাহলে কম্পাঙ্ক যার সব থেকে কম হবে তার ওয়েভলেন্থ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হবে। বোঝা গেল? আজকের ক্লাসটা তাহলে এই অবধি। আজকের 15টা প্রশ্নের আলোচনা শেষ। আজকে যে সমস্ত প্রশ্নের আলোচনা করলাম আর আমরা চ্যানেলে আর যে সমস্ত ভিডিও দিয়ে থাকি সেই সমস্ত ভিডিওর পিডিএফই আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে থাকি। তো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো, এখানে সমস্ত পিডিএফই পেয়ে যাবে। আর তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে বন্ধুদের সাথে জানাও। আর তা কমেন্ট করে আমাদেরকে জানিও। আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে নিও। তাহলে আজকের ক্লাস এই অবধিই থাকলো। আসছি।